স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদুল। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছেন মোহাম্মদ মমিতা। আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ সাদিক। শুরুতে জানাচ্ছি শিরোনাম। ওভারব্রিজ ব্যবহার না করলে ১ ঘন্টার ট্রাফিক ক্লাস। ঢাকায় পথচারীদের আইন মানাতে পুলিশের উদ্যোগ। বেশি প্রবৃদ্ধি অর্জনের ৫টি দেশের তালিকায় বাংলাদেশ, সুফল টেকসই করার তাগিদ দিচ্ছে বিশ্বব্যাংক। হঠাৎ মোমেন্টাম হারানোর বদভ্যাস ভোগাতে পারে টাইগারদের, বিশ্বকাপে মনোযোগ রাখার তাগিদ গর্ডন গ্রিনিজের। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠাতে পারেন। ওভারব্রিজ ব্যবহার না করলে ট্রাফিক ক্লাস পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। ওভারব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে তাড়াহুড়ো করে সড়ক পার হতে গেলেই নেওয়া হবে পুলিশ বক্সে। সেখানে অংশ নিতে হবে ১ ঘন্টার সচেতনতামূলক ক্লাসে। এ সময়ের মধ্যে ট্রাফিক আইন নিয়ে আলোচনার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের নাম পরিচয় তালিকাভুক্ত করা হয়। রাজধানীর বনানী গুলশান এলাকার সড়কে আইন ভঙ্গকারীদের নিয়ে এভাবে ব্যস্ত থাকতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। রাজধানীর বনানীতে সড়কের দুই পাশে পুলিশ, পাশেই ওভারব্রিজ। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন অনেকে, তবে চোখ এড়ায়নি পুলিশের। তাদের ধরে নিয়ে যাচ্ছেন পাশের পুলিশ বক্সে। পুলিশ বক্সে নেয়ার পর ওভারব্রিজ ব্যবহার না করা পথচারীদের হাতে ট্রাফিক সচেতনতামূলক ছোট্ট একটি পুস্তিকা দেয়া হয় পড়ার জন্য। এরপর দেখানো হয় ছোট্ট তথ্যচিত্র। সবশেষ নেওয়া হয় নাম, ঠিকানা ও মোবাইল নম্বর। এভাবেই কেটে যায় ১ ঘন্টার সেশন। ট্রাফিক আইন মেনে চলতে নতুন এই উদ্ভাবন কতটা কাজে লাগছে, এমন প্রশ্ন ছিল ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। গাইডবুক, ট্রাফিক গাইডবুক, এটা তাদের হাতে দিয়ে দিই আমরা, তারা যেন এটা একটু পড়ে, কারণ অনেকে ট্রাফিক সম্বন্ধে ধারণা নাই। তো এইটা পড়ে তাহলে কিছুটা তারা ট্রাফিক সম্বন্ধে জানতে পারে, রাস্তা সম্বন্ধে জানতে পারে, কীভাবে রাস্তা পারাপার হতে হবে জানতে পারে। প্লাস ওর সাথে সাথে আমরা ভিডিওটা আবার দেখাই। টোটাল মিলে ঘন্টাখানিক হবে, ১ ঘন্টার মতো হয়। ১ ঘন্টার সেশনে অংশ নেওয়া পথচারীরা বলছেন আর কোনোদিন তারা ট্রাফিক আইন লঙ্ঘন করবেন না। ভাবলাম রাস্তা ক্লিয়ার আছে, আসলে এটা উচিত হয় নাই, যদিও আমার উচিত ছিল ফুট ওভার ব্রিজ ইউজ করা। তো রাস্তা ক্লিয়ার দেখে আমি প্রথমে অর্ধেক আসার পর বুঝতে পারলাম ভুল হয়েছে। তারপর পুরো সেশন ক্লাস না হলো আর কি, একদম সেই শুনলাম এইটাই। এখন কি করবেন? এখন ওভারব্রিজ অল টাইম ব্যবহার করবো, এইটাই। তারা অনেক অ্যাডভাইসমূলক আদেশ দিয়েছেন এবং ট্রাফিক সম্পর্কে আমাদের আরও শিখিয়েছেন, তো আমরা ভালো কিছু শিখতে পারলাম। ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আইন লঙ্ঘনকারীদের আইন মানানোর নতুন এই উদ্ভাবন খুবই কাজে আসছে। বনানীর মতো অন্য ব্যস্ত এলাকাতেও এ ধরনের উদ্যোগ কাজে লাগানো হবে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের নতুন চিন্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। এজন্য পুলিশ এবং BRT এর সঙ্গে শিক্ষার্থীদের একটি দল থাকতে পারে বলেও মত দিয়েছেন তিনি। উত্তর সিটি কর্পোরেশন ভবনে ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এসব মতের কথা বলেন মেয়র। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার কৌশল খুঁজতে ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বৈঠক করেন উত্তর মহানগর সিটি কর্পোরেশনের মেয়র। এই ৪ মাসে সেখানে উপস্থিত ছিলেন পুলিশ, BRTA, BRTC, বুয়েট ও বাস মালিকদের প্রতিনিধিরা। সড়কে বিভিন্ন অব্যবস্থাপনা ও তার সম্ভাব্য সমাধান তুলে ধরেন শিক্ষার্থীরা। যানবাহনের যদি ড্যাশ ক্যামগুলো থাকে তাহলে হচ্ছে যে কার দোষ সেগুলো কিন্তু আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। মন চাইলো আমি রং চেঞ্জ করে আরেকটা রুটে চলে গেলাম, মন চাইলো না রুটটা চেঞ্জ করে আবার আরেকটা রুটে চলে আসলাম। চুক্তিভিত্তিক বাস বাদ দিয়ে সেটাকে দৈনিক এবং মাসিক ভিত্তিতে করা হোক। অনেক অব্যবস্থাপনার কথা স্বীকার করে তা সমাধানের আশ্বাস দেন সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। আমরা এই জেনারেশন হাতে দেশটাকে সুন্দরভাবে তুলে দিতে চাই, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। এই জন্য তোমরা আমার নাম দাও, আমি মোবাইল কোডে তোমাদের ট্যাগ করে দিব, তোমরা তাদের সঙ্গে ঘুরে দেখো রুটটা কোথায়। সোসাইটিতে এখন যেই সমস্যাগুলো আছে আমার মনে হয় যে এখন সবাই ভয়েস রেজ করেছে, পর্যায়ক্রমে এটি আস্তে আস্তে নিশ্চয়ই একটা
সুন্দর একটা জায়গা যাব। সরকারের পেশাদার সংস্থার কাজের সাথে ছাত্রদের একটি দল থাকতে পারে। সম্মিলিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মনে করে মেয়র। 59,000 লোক পার স্কোয়ার কিলোমিটারে বাস করে, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি। আমাদেরকে এখন আস্তে আস্তে করে আমাদের জঞ্জালগুলোকে ক্লিয়ার করতে হবে, আমাদের নিরাপদ শহর করতে হবে। ছাত্রদের সাথে এই ধরনের বৈঠক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রাবাড়িতে বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে 50 লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ উপেক্ষা করেছে গ্রিন লাইন পরিবহন। এতে তীব্র ক্ষোভ জানিয়ে কোম্পানিটির ব্যবস্থাপককে তলব করে 10 এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে বলেছে আদালত। ওই দিনের মধ্যে টাকা না দিলে গ্রিন লাইন সব বাস জব্দ করা হবে। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়। গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে 3 এপ্রিলের মধ্যে 50 লাখ টাকা দিতে গত 12 মার্চ নির্দেশ দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে গ্রিন লাইন পরিবহন আবেদন খারিজ হয় আপিল বিভাগে। তবে এরপরেও রাসেলকে ক্ষতিপূরণের টাকা দেয়নি পরিবহন কর্তৃপক্ষ। রাসেলের আইনজীবী বৃহস্পতিবার সকালে বিষয়টি আদালতকে জানান। এরপর আদালত বেলা 2টার মধ্যে গ্রিন লাইন পরিবহনের ব্যবস্থাপককে হাজির হয়ে ব্যাখ্যার নির্দেশ দেয়। দুপুরে ব্যবস্থাপক আব্দুস সাত্তার আদালতে হাজির হয়ে জানান গ্রিন লাইনের মালিক চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। এ সময় আদালত বলে, যত বড় ব্যবসায়ী হন কেউ আইনের ঊর্ধ্বে নয়। রাসেলকে 10 এপ্রিলের মধ্যে 50 লাখ টাকা দেওয়ার নির্দেশও দেয় হাইকোর্ট। আজকের অনলাইন পত্রিকাটা নিউজ এসছে যে ওনারা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা দিতে যাচ্ছে না এবং সেজন্য তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত এটা শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী 10 তারিখের মধ্যে টাকা না দিলে 11 তারিখের জন্য টিকিট বিক্রি বন্ধ করে দেয়। আদালতের আদেশের পর গ্রিন লাইনের ব্যবস্থাপক বলেন, রাসেলকে ক্ষতিপূরণের টাকা দেয়া হবে। তবে আদালতের আদেশের কারণে পরিবহন ব্যবসায় জড়িতরা বিপদে পড়বেন বলেও দাবি করেন তিনি। কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে, মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা 10 তারিখে এই বিষয়ে আমরা দিব। কিন্তু আমাদের যে সমস্যাটা রয়ে গেল, আমার তো 100 গাড়ি রাস্তায় চলে, প্রতিনিয়ত চলে, ড্রাইভাররা চালায়। এখন যদি এটা আমার জন্য জুলুম হয়ে যাবে। গত বছরের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেলের উপর দিয়ে বাস চালিয়ে দেন। এতে রাসেল সরকারের বাম্পা বিচ্ছিন্ন হয়ে যায়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহিদ এবং সাদি, আমি মনে করি যে এই যে হাইকোর্টের আদেশ দেওয়ার পরেও তারা টাকা দিচ্ছেন না বা তারা উপেক্ষা করেছেন আদেশ, এটা একটা অধ্যত্বপূর্ণ আচরণ। এবং আমি মনে করি যে শুধু জরিমানা কেন, আসলে এই যে আদেশ তারা অমান্য করছে সেটার বিষয়ে আসলে আদালতের এখন ব্যবস্থা নেওয়া উচিত। তা তো বটেই, কারণ এটা তো আদালত অবমাননার সামিল হবে। যদিও আদালত 10 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন, সেই সময়ের মধ্যে কিন্তু এটা গ্রিন লাইনের ব্যবস্থাপক যে কথাটি বলছেন যে তাদের 100 গাড়ি বা অনেক গাড়ি রাস্তায় চলে, কি হবে? কিন্তু মূলত এইটি মানে মূল প্রতিকারটা হবে তখন মালিকরা চালকদেরকে সচেতন করতে পারবে যে চালকরা যদি অসচেতন হয় কারণ তাহলে এই ধরনের ঘটনাগুলি ঘটবে। সেক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র গ্রিন লাইন না, সমস্ত রাস্তায় যারা পরিবহন চালাচ্ছেন তাদের প্রত্যেকের জন্যই এটি একটা বড় ধরনের শিক্ষণীয় বিষয়। অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং ডেডলাইন যেটি দেওয়া হয়েছে 10 এপ্রিল, এর মধ্যে যদি সেই টাকাটা তারা না দেন তাহলে একটা বাজে ঘটনা দাঁড়াবে এবং দৃষ্টান্ত যেটা সেট করার কথা রয়েছে এবং সেটা যদি করা যায় অবশ্যই বাকি যারা পরিবহন মালিক রয়েছেন তারাও সতর্ক হয়ে যাবে। না দেওয়ার সুযোগ নেই, কারণ এটার বিরুদ্ধে আপিল করারও আর সুযোগ নেই, কারণ তারা অ্যাপিলেট গিয়েছে এবং সেটা খারিজ হয়ে গেছে। ফলে এটা আইনতভাবে তাদেরকে এখন দিতেই হবে, এইটুকু মোটামুটি বলা যায়। সেটা কিন্তু ব্যবস্থাপকও বুঝছেন এবং তিনি সেটা বলছেন। আমার মনে হয় যে এই বিষয়টা বাস্তবায়ন হলে পরে এটা সারা দেশেই চালকদের মধ্যে একটা বার্তা, যদি বাস্তবায়ন করা হয় তাহলে অন্যান্যরা সচেতন হবে এবং আর্থিক জরিমানার ভয়ে অন্তত তারা এই ধরনের বিষয়গুলোতে সচেতন থাকবে বলে আমরা মনে করি। যাই হোক, বনানীর FR টাওয়ার নির্মাণে অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে তথ্য চেয়ে 9 সংস্থাকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই চিঠি পাঠান অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক আবু বকর সিদ্দিক। চিঠি দেওয়া হয়েছে রাজউক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড এবং ঢাকা ওয়াসা সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে। 3 কার্য দিবসের মধ্যে তথ্য জানাতে বলেছে দুদক। FR টাওয়ারের 18 তলার অনুমোদন থাকার পরেও কিভাবে 23 তলা করা হয়েছে তা খতিয়ে দেখছে দুদক।
যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। তবে কেউ সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হলে প্রতিহত করতে সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে কথা বলেছেন তিনি। এ সময় শান্তি রক্ষায় নিয়োজিত সেনাদের আরও প্রশিক্ষিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন ৩ বাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী ও প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলো এখান থেকেই কার্যকর করা হয়। প্রধানমন্ত্রী বলেন, সক্ষমতা ও প্রস্তুতিতে পিছিয়ে থাকার সুযোগ নেই। সার্বভৌমত্বের হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই, কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। সততা নিয়ে কাজ করছে বলেই সরকার দেশকে এগিয়ে নিতে পারছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষায় নিয়োজিতদের আরও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই, কারণ এটা একান্তভাবে দরকার। সেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সেই ধরনের সরঞ্জামাদি সংগ্রহ করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া এবং উপযুক্ত করে গড়ে তোলা। কোথাও যেন কেউ আমাদের কাউকে যেন নিজেকে ছোট মনে না হয়। দেশের অন্য খাতের মতো করে প্রতিরক্ষা খাতকেও সরকার গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নিচ্ছে বলে জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মমিতা, আরও কিছু খবর আছে, তবে তার আগে সাদির কাছ থেকে খেলার সর্বশেষ। জাহিদ, বাংলাদেশের অভিষেক বিশ্বকাপে যার অধীনে খেলেছিলেন গর্ডন গ্রিনিজ, টাইগার ক্রিকেটের খুবই পরিচিত নাম। তিনি আবার বাংলাদেশে এসেছেন এবং গলফের একটি টুর্নামেন্টে বিশেষ অতিথি হয়ে সেখানেই তিনি কথা বলেছেন টাইগারদের বিশ্বকাপ সম্ভাবনা, কোথায় ঘাটতি রয়েছে এবং কি করলে উন্নতি করা যায় সেই বিষয়ে কথা বলেছেন। সেই খবর জানাচ্ছি। ধারাবাহিক হতে না পারলে ভুগতে হবে বিশ্বকাপে, মাশরাফিদের সতর্ক করে দিলেন গর্ডন গ্রিনিজ। টাইগারদের হঠাৎ মোমেন্টাম হারানো একদম পছন্দ নয় গ্রিনিজের। ইংলিশ কন্ডিশনে সাফল্যের জন্য শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক টাইগার কোচ। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে বিশেষ অতিথি হয়ে এসে ক্রিকেট নিয়ে কথা বলেছেন উইন্ডিজ কিংবদন্তি। কুর্মিটোলায় পার্টিং মন মতো হলো না, ৬৭তেও হারতে চান না। জয়ের জন্য তীব্র ক্ষুধা গর্ডন গ্রিনিজের। সংবাদ সম্মেলনে কিংবদন্তির আক্ষেপ, আবার যদি শুরু করা যেত। ইংল্যান্ডে ১৯৯৯ বিশ্বকাপ অভিষেকে টাইগাররা খেলেছে তার অধীনে। ২০ বছর পর আবার মাশরাফিদের অপেক্ষা বিলেত যাত্রার জন্য। তারুণ্য নির্ভর দলের জেতার বাসনা শক্তির জায়গা হিসেবে দেখছেন গ্রিনিজ। তবে হঠাৎ মোমেন্টাম হারানোর অভ্যেস শোধরানো না গেলে ভুগতে হবে বিশ্বকাপে, সতর্ক করলেন টাইগারদের সাবেক গুরু। বাংলাদেশ অনেকগুলো আপসেটের জন্ম দিয়েছে। বিশ্বকাপে সাফল্য আসবে না যদি ধারাবাহিক হতে না পারেন। বাংলাদেশ দলটি তারুণ্য নির্ভর, ওদের প্রতি পরামর্শ থাকবে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে। আধুনিক ক্রিকেটে শেষ বলে কিছু নেই। ক্রিকেটের পরিবর্তনশীল প্রেক্ষাপটে দ্রুত শেখার অভ্যেস তৈরির পরামর্শ গ্রিনিজের। ক্রিকেট এখন অনেক দ্রুত লয়ের, কেউই বেশি দিন সেরার তকমা ধরে রাখতে পারে না। এখানে সবকিছু দ্রুত পরিবর্তন হয়। টিকে থাকতে হলে আপনাকে খুব দ্রুত শিখতে হবে। বিশ্বকাপে কোনো ফেভারিট নেই গর্ডন গ্রিনিজের, তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে রাখছেন ভারতকে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইয়াসির আলী, মোসাদ্দেক সৈকত দুইজনের একজনকে দেখা যেতে পারে বিশ্বকাপ দলে। চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা তাসকিন 2 মাস পর বোলিং শুরু করেছেন, তাকেও বিবেচনায় রেখেছেন নির্বাচকেরা। 15 সদস্যের দল মোটামুটি তৈরি। সেরা কম্বিনেশনের খোঁজে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে প্রিমিয়ার লিগে কিছু ম্যাচ খেলে ফিটনেস পরখ করে নিতে চান তাসকিন। কাঁধের চোট বয়ে বেড়াচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। মিরপুরে সময় নিয়ে চলছে ফিটনেস ট্রেনিং। বিশ্বকাপের আগে শতভাগ ফিট হয়ে ওঠার চেষ্টা টাইগার তারকার। বিশ্বকাপের জন্য বিবেচনায় আছেন তাসকিন। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে জিততে চান টাইগার স্পিড স্টার।
প্রিমিয়ার লিগের কিছু ম্যাচে খেলার সম্ভাবনা জেগেছে। তাসকিনকে বিশ্বকাপ দলের জন্য ভাবছেন নির্বাচকেরা। মাশরাফি, রুবেল, মুস্তাফিজ নিশ্চিত। ফোর্থ সিমার হিসেবে তাসকিন, শফিউলের একজনকে নেওয়া হবে দলে। ফিটনেস টেস্টে মাশাআল্লাহ পাস হয়েছে, এখন বোলিংও শুরু করলাম, আজকে 30টা বোলিং করলাম শর্ট রান আপে। তো আল্লাহ চাইলে সামনে ইন্টেন্সিটি আরও বাড়তে থাকবে, একদিন পরপরই বোলিং। তো ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যদি চায় সুপার লিগ থেকে খেলতে পারবো। দলের খসড়া তৈরি করে ফেলেছেন নির্বাচকেরা। নড়চড়ের তেমন সুযোগ নেই, তারপরও আছে যদি কিন্তু। বিসিবি সভাপতি চমকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, তবে কানাঘুষো চলছে শেষ মুহূর্তে দলে ঢুকতে পারেন হার্ডিটের ব্যাটসম্যান ইয়াসির আলী। বিবেচনায় আছেন মোসাদ্দেক সৈকতও। রাব্বি যথেষ্ট ভালো খেলছে এবং মোসাদ্দেকও ভালো খেলছে। এমন একটা জায়গায় বিশ্বকাপটা হচ্ছে, এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের মূল্যায়নটা সবচেয়ে বেশি, কারণ ইংল্যান্ডে সবসময় কন্ডিশন টোটালি আলাদা এবং এক্সপিরিয়েন্সটা খুব কাজে লাগে। এ মাসের মাঝামাঝি সময় জানা যাবে 15 সদস্যের চূড়ান্ত দল। দলের ধারণা আগেই দিয়ে রেখেছেন বিসিবি সভাপতি। এখন নির্বাচকেরা আছেন সেরা 20-এর খোঁজে। এখান থেকেই কম্বিনেশন সাজাবে ম্যানেজমেন্ট। 20টা প্লেয়ার আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য রেডি করতে হবে, তো এটা নিয়ে আমরা কাজ করছি এবং এই 20টা প্লেয়ার বেস্ট পসিবল প্লেয়াররা যারা পারফর্ম করছে এবং যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, এই থেকে কম্বিনেশনটা কিন্তু ওইভাবেই থাকে। 20টা প্লেয়ার আমরা কাজ করছি, তো হয়তো আগামী 7 দিনের মধ্যে আমরা টিমটা রেডি করে ফেলতে পারবো। লম্বা সফর আর ভ্রমণ ক্লান্তিতে কেউ আক্রান্ত হলে ব্যাকআপ হিসেবে স্কোয়াডের সঙ্গে একজন বাড়তি সদস্যকে নিয়ে যাবার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে যারা খেলার মাঠে ভালো করছে তারাই আগামী দিনে বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার তুলে দিয়ে এই কথা জানান প্রধানমন্ত্রী। দুই টুর্নামেন্টে এবারের চ্যাম্পিয়ন 5 রুখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্ট 2018 যেখানে 11 লক্ষ। শুধু বাংলাদেশ নয়, অংশগ্রহণকারীর দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট বঙ্গমাতা গোল্ড কাপের 8ম এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের 9ম আসর। বালক ও বালিকা দুই বিভাগে এবার মাঠে নেমেছে 22,35,414 খুদে ফুটবলার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের এবারে চ্যাম্পিয়ন ময়মনসিংহের নান্দাইলের 5 রুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে সিলেটের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার্স আপ নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল 3 লাখ টাকা, রানার্স আপ 2 লাখ টাকা ও তৃতীয় স্থান অর্জনকারী দল পেয়েছে 1 লাখ টাকা। টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। ফুটবল, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সকল ক্ষেত্রে একটা খেলাধুলা করবে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, এই টুর্নামেন্টে অংশ নেওয়াদের মধ্য থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের নারী অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এবং জাতীয় দলে 50 জন খেলোয়াড়ের মধ্যে 36 জন খেলোয়াড়ই হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট থেকে তারা এসেছে। আসলে সেরা খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা করছে সরকার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু গল্ফ ওপেনে সিদ্দিকুরের ধারাবাহিকতার পর আকবরের আত্মপ্রকাশ। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে 4 দেশ সেরা সিদ্দিকুর, আকবর উঠে এসেছেন 7 নম্বরে। শেষ 2 রাউন্ডে ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের। কাট এড়িয়েছেন আরও 10 দেশি গলফার, পারের চেয়ে 15 শট কম খেলে। শীর্ষে থাইল্যান্ডের কায়কান জানা। প্রথম দিনে মন্দ করেননি, তবে দেশ সেরা ট্যাগটা ধরে রাখতে পারেননি প্রথম রাউন্ডে। দ্বিতীয় দিনে স্বাগতিকদের সেরা সিদ্দিকুর রহমান এদিন পারের চেয়ে 3 শট কম খেলেছেন। সব মিলে পারের চেয়ে 8 শট কম খেলে যৌথভাবে 4 সিদ্দিকুর। ঘরের কোর্সে প্রথম এশিয়ান ট্যুর ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। দ্য ওয়ে আই এম প্লেইং, আমার যে মোমেন্টামটা আছে এটা যদি আমি কন্টিনিউ করতে পারি, আমার মনে হয় ইটস নট এ বিগ ডিল। ফ্রম ডিপ ইনসাইড আই এম রিয়েলি হ্যাপি। যদি অন্য কেউ বাংলাদেশি
ভালো করে, কারণ তখন আমি একটু রিলিজ পাই যে না কেউ আসতেছে, সো আমরা অ্যাটলিস্ট 2-3 জন আমরা কম্পিট করতে পারতেছি বিদেশিদের সাথে। বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপে টানা 2বারের চ্যাম্পিয়ন আকবর হোসেন এবার আলো ছড়ালেন পেশাদার গলফ টুর্নামেন্টেও। ধারাবাহিকভাবে ভালো খেলার ফল পেয়েছেন আকবর। প্রথম রাউন্ডে পারের চেয়ে 4 শট কম খেলেছেন, পরের রাউন্ডে 3 শট কম উঠে এসেছেন 7ম স্থানে। পরের 2 রাউন্ডে সেরাটা দিয়ে ভালো কিছুর প্রত্যাশা তার। আমি আশা করতেছি আমার ভালো হবে, তো আমি আমার বেস্ট গেমটা খেলার চেষ্টা করব। এখানে সিদ্দিক ভাই তো অনেক বড় প্লেয়ার, কারণ ওনাকে দেখে আমরা এখানে আসা, তো সিদ্দিক ভাইটা স্পেশালি অন্য হিসাব, তো আমারটা আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। প্রথম দিন আলোকারা মুয়াজ মোহাম্মদ ছন্দ হারিয়েছেন দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে 3 শট বেশি খেলে নেমে গেছেন 29 নম্বরে। তবে তুলনামূলক ভালো অবস্থানে নাজিম ও সজীব, দুজনেই আছেন 11 নম্বরে। ঘুরে দাঁড়িয়ে 4 শট কম খেলে টিকে আছেন জামাল মোল্লা। প্রথম দিনে কোনো খোঁজই ছিল না কায়কান জানার। দ্বিতীয় রাউন্ডে এসে চমক জাগানো পারফরমেন্স এই থাই গলফারের। পারের চেয়ে 15 শট কম খেলে লিডার বোর্ডের চূড়ায় উঠেছেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানাচ্ছেন জাহিদ ও মৌমিতা। ধন্যবাদ সাথী। আমাদের কাছে আরও কিছু খবর আছে, সেগুলো চলতি অর্থ বছরে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী বিশ্বের প্রথম 5টি দেশের একটি বাংলাদেশ। উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করে এ তথ্য দিচ্ছে বিশ্বব্যাংক। তাদের পূর্বাভাস চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 7.3 ভাগ। আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে সকালে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। বাংলাদেশের অর্থনীতি কোন দিকে এগোচ্ছে আর চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি কেমন হতে পারে তা নিয়েই প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যক্তিখাতে বিনিয়োগের পরিমাণ অপর্যাপ্ত হলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে ভালো অবদান রাখছে রপ্তানি নির্ভর শিল্প। রেমিটেন্সের প্রবাহ সন্তোষজনক। অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 7.3%। বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে এমন 4 দেশ হচ্ছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত। বাংলাদেশের সাম্প্রতিক জিডিপি প্রবৃদ্ধি বেশ ভালোর দিকে যাচ্ছে, যা বিশ্বের বেশি প্রবৃদ্ধি অর্জনকারী 5টি দেশের মধ্যে আছে। এটি দেশের জন্য ইতিবাচক। মোটামুটি শক্তিশালী প্রবৃদ্ধি আছে, যেখানে শিল্প খাতের ভূমিকাই সবচেয়ে বেশি। দুর্বলতার জায়গাটা হলো ব্যক্তি খাতে বিনিয়োগ। উচ্চ মধ্যমায়ের দেশে উন্নীত হতে ভৌত অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়নে জোর দিচ্ছে বিশ্বব্যাংক। দেশের অর্থনীতিতে বড় দুর্বলতা হিসেবে ব্যাংক খাতকে চিহ্নিত করেছে সংস্থাটি। পরিস্থিতির উন্নয়নে আর্থিক খাতে নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরামর্শ তাদের। সেখানে একেবারে যে পুনঃতফসিলকরণ হবে না তা না, কারণ পুনঃতফসিলকরণেরও একটা যৌক্তিক জায়গা আছে, কিন্তু ধারাভাবে পুনঃতফসিলীকরণ সেখানে আপনাকে টাইট দিতে হবে। প্রবৃদ্ধির টেকসই সুফল পেতে রাজস্ব আদায় বাড়ানো সহ ডুইং বিজনেসে খরচ কমানোর তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাদি এবং জাহিদ, ওভারব্রিজ ব্যবহার না করলে ট্রাফিক ক্লাস, এই বিষয়ে আমরা দর্শকদের মতামত চেয়েছিলাম, আপনারা অনেকেই মতামত পাঠিয়েছেন। নাইম তিনি বলছেন অবশ্যই এটি ট্রাফিক পুলিশের একটি ভালো উদ্যোগ। দেবাশিস বলছেন এটি যেন দুর্নীতির নতুন পথ না খুলে সেদিকে খেয়াল রাখতে হবে। সোনিয়া বলছেন স্কুল পর্যায়ে ট্রাফিক আইন শিক্ষার উপর জোর দিতে হবে। সাইদ বলছেন এই পদক্ষেপ অব্যাহত রাখার দাবি। মুনিয়া বলছেন ওভারব্রিজ ছাড়াও সড়ক নিরাপত্তার সব বিষয়ে খেয়াল রাখতে হবে। রিয়াজের মত, ট্রাফিক পুলিশকে সৎ থেকে কাজ করতে হবে। হাসিবের পরামর্শ, সারা দেশে ট্রাফিক আইন মানা হচ্ছে কিনা তদারকি করতে হবে। পরিবহন শ্রমিকদের আগে ক্লাস নেওয়া হোক, সেই পরামর্শ মরিয়মের। শফিক বলছেন ট্রাফিক পুলিশকে সৎ থেকে জনগণের আস্থা ফেরাতে হবে। আর মাহবুব জানিয়েছেন এমন উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। অনেক ধন্যবাদ দর্শকদেরকে, তারা মতামত পাঠিয়েছেন। নিশ্চয়ই এটি একটি ভালো উদ্যোগ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে।